স্বপ্নদোষে আক্রান্ত ছোট বাঁকা সরু রিপাবলিক বাংলার শীঘ্র পতন দেখবেন নাকি? প্রথমে দেখুন একটা ভিডিও, তারপরে দেখাচ্ছি বাকি বিষয়টা। লাল ওষুধ ধরিয়ে দিচ্ছে, এমন মার মারছে। দেখুন আসানসোলে দৌড় করাচ্ছে কিসের জন্য? ফর্ম 7, সেই ফর্ম 7 সাবমিট করতে এসেছিল বিজেপি কর্মী। বিশাল বড় কর্মী না, বিশাল বড় নেতা না, দৌড় করাচ্ছে। দেখুন ফুল পেমেন্ট সহ। দেখুন ফেলে মারা একে বলে, নির্বাচনের ঘোষণা হয়নি ফেলে মারা একে বলে। আমি নির্দিষ্টভাবে আপনাদের প্রত্যেককে বলছি, আপনারা ভেবে নিতে পারেন কে একটু বেশি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী, কে একটু ব্যালেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী করছে, কে ভাবছে যে দূর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কিছু করবে না, কে হয়তো ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আপাতত লেসার ইভিল। আপনাদের প্রত্যেকের এই বড় বড় লেকচার মারার মেয়াদ 4 মাস। 4 মাস পরে গোটা রাজ্য দাপাবে যারা আজ রিন্টু পালকে হাত জোর করে কান ধরে উদ্বোধ করে বলেছে আরএসএস করবি না বল। একদম খুব দুঃখজনক ঘটনা। ময়ূক রঞ্জন ঘোষ শীঘ্র পতন, সাংবাদিকতার শীঘ্র পতন, দালালির উত্থান। ময়ূক রঞ্জন ঘোষ এই ভিডিওতে যেই ব্যক্তিকে বিজেপি কর্মী, নিষ্পাপ বিজেপি কর্মী বললেন এবং যাদেরকে, যে আক্রমণকারীদেরকে তৃণমূল আশ্রিত গুন্ডা, দুষ্কৃতকারী এইসব বলে সম্বোধিত করলেন, আসলে চিত্রটা পুরো উল্টো। দালালির চশমা চোখ থেকে না খুলে ওই সাংবাদিকতার শীঘ্র পতন ঘটালে এই ছোট বাঁকা সরু রিপাবলিক বাংলাদেশ এই ধরনের ভুল হয়। যে ব্যক্তি মার খাচ্ছে ওই ব্যক্তির নাম অরিত্র মুখার্জি, তৃণমূল কংগ্রেস কর্মী, আসানসোল মিউনিসিপ্যালিটির 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অরিত্র মুখার্জির সঙ্গে নির্ভীক উত্তরের তরফে আমি অনিন্দ চৌধুরী কথা বলি, সেই কথোপকথন আনকাট আপনাদেরকে আমি শোনাবো। রিপাবলিক বাংলাকে শুধু বলবো 4 মাস পরে কেন, আজ নয় কেন, রিপাবলিক বাংলা একটা স্থান ঠিক করুক, রিপাবলিক বাংলাটা সময় ঠিক করুক, রিপাবলিক বাংলা একটা দিন ঠিক করুক। নির্ভীক উত্তর যাবে বাংলার মানুষ সামনে, সাক্ষী থাকবে, আনকাট লাইভ সমস্তটা সম্প্রচার হবে। তাহলে দেখা যাবে বাংলায় দাপাবে কারা। আজও যারা দাপাচ্ছে 4 মাস পরেও তারা দাপাবে, 4 বছর পরেও তারা দাপাবে, 40 বছর 400 বছর পরেও এই বাংলায় শুধু বাংলার মানুষ দাপাবে। ময়ূক রঞ্জন ঘোষ, কান খুলে শুনে নাও অডিও। আক্রান্ত তৃণমূল কর্মী অরিত্র মুখার্জির সঙ্গে নির্ভীক উত্তরের, শুনে নিন। অরিত্র মুখার্জির সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছি। অনিন্দ বলছিলাম, নির্ভীক। হ্যাঁ হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, কি হয়েছে আমাকে একটু বলো তো ডিটেলে। কালকে সকালবেলায় ফর্ম 7 জমা দিতে ওই বিজেপির নেতা কিছু আসে একটা কোথায়? গাড়ি নিয়ে, কোথায় আসে? আসানসোল এইচডি অফিস কোর্টের সামনে। হুম ঠিক আছে, এবারে সেইটা আমাদের নেতৃত্বর লোকও ছিল এবং আমরাও ছিলাম। আমরা ওটাকে ধরে ফেলি, ধরে প্রচুর ফর্ম আমরা এসডি অফিসের সামনে জ্বালিয়ে দিই। হুম এরপরে কৃষ্ণেন্দু মুখার্জি রাজ্য কমিটির বিজেপির কোনো একটা পোস্টে আছে, তার দলবল নিয়ে ওরা এসডি অফিসের ভেতরে ঢোকে, ওরা আবার চেষ্টা করে ওই ফর্ম 7 কিছু জমা দেওয়ার। আমরা তখন আমাদের সঙ্গে তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়, ওদের ধস্তাধস্তি শুরু হয়। সেই মুহূর্তে আসানসোল দক্ষিণের বিধায়িকা মানে অগ্নিমিত্রা পাল, ও তখন পেছন থেকে আরো কিছু ছেলে নিয়ে ঢোকে, তখন আমাদের সঙ্গে ধাক্কাধাক্কি চলছে। সুযোগ বুঝে অগ্নিমিত্রা পাল ডান দিকে কিছু ছেলে মেয়ে নিয়ে, ডান দিকে আমাদের এসডি অফিসের একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে মানে পেছন দিয়ে ও এসডি অফিসের ওপরে ওঠার চেষ্টা করে ওই ফর্ম নিয়ে। আচ্ছা, এবার তখন কি হয়, তখন আমাদের ছেলেরা সব, যেহেতু এই কৃষ্ণেন্দু মুখার্জির ওখানে একটা ঝামেলা চলছিল, সবাই ওই দিকেই ফোকাস করে, আর আমি ওই দিকে চলে যাই এবং মানে ফর্ম 7টা যাতে জমা দিতে না পারে আমি সেই জন্য আটকানোর চেষ্টা করি ওদেরকে। যখন আটকানোর চেষ্টা করি, ওরা আমাকে ধাক্কাতে ধাক্কাতে কিছুটা এগিয়ে নিয়ে যায় এবং আমাদের লোকদের চোখের নজরের বাইরে নিয়ে চলে যায়। নিয়ে গিয়ে আমাকে ওরা অ্যাটাক করে তখন। এবং কারা অ্যাটাক করে, তুমি এদেরকে চেনো? না, সব মানে বিধায়িকার সঙ্গেই ছিল, অগ্নিমিত্রা পালের সঙ্গে ছিল। তার মধ্যে একজনকে আমি চিনি, একজন হচ্ছে মহিলা ছিলেন, উনি উপাসনা উপাধ্যায়, আমার নিজের ওয়ার্ডে লাস্ট বারেও বিজেপির হয়ে ইলেকশনে কন্টেস্ট করে। আচ্ছা, এটা কোন ওয়ার্ড নাম্বার কত? আমাদের ওয়ার্ড নাম্বার হচ্ছে 52, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 52 নম্বর ওয়ার্ড। আচ্ছা, উপাসনা উপাধ্যায়। হ্যাঁ, উপাসনা উপাধ্যায়, ও ওখানে প্রেজেন্ট ছিল অগ্নিমিত্রা পাল বিধায়কের সঙ্গে, এবং ভিডিওটিতে দেখবে দাদা সিআইএসএফ রাও ওখানে ছিল। আচ্ছা, অর্থাৎ তারা সবাই সংঘবদ্ধভাবে তোমাদের ওপর হামলা চালায়? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি একটু আমাদের দর্শকদের বোঝার স্বার্থে একটু যদি এক্সপ্লেন করো, এই যে ফর্ম 7 জমা দিতে যাচ্ছিল বিজেপি, এই ফর্ম 7টা তারা জমা দিলে কি হতে পারে, এটা যদি একটু এক্সপ্লেন করো। ফর্ম 7টা জমা দিলে আমাদের মতো বা আরো যে সাধারণ মানুষ আছে
তাদেরকে হয়তো এরকম আছে যাদের ফর্ম যখন এসআইআর ফর্ম ফিল আপ করেছে তাদের নর্মাল সাবমিশন হয়ে গেছে, তাদের কোনো ভেরিফিকেশন আসেনি, তাদেরকে আবার ভেরিফিকেশনে যেতে হতে পারে। এছাড়া যাদের অলরেডি আরেকবার ভেরিফিকেশন হয়ে গেছে, যাদেরকে ডেকেছে ভেরিফিকেশনে, তাদেরকে আবার রিভেরিফিকেশনে যেতে হতে পারে এবং তাদের নাম বাদ দেওয়া যেতে পারে। মানে হয়তো ইলেকশন কমিশন যেভাবে মানে অত্যাচার করছে, ওরা হয়তো আমাদের কথাই শুনলো না, হয়তো ফর্ম 7 জমা নিল, যে ফর্ম 7 গুলো জমা পড়লো সব নামগুলোই ওরা বাদ দিয়ে দিল। বিশেষত মহিলা ভোটার, মানে আমাদের ভোটারের ওপরই সেই টার্গেটটা করেছে। বুঝতে পারছি। অর্থাৎ ফর্ম 7 নিয়ে ভারতীয় জনতা পার্টির তরফে ঢোকার যে চেষ্টা হচ্ছিল এসডি অফিসে, সেটার কারণ হচ্ছে মূল এই ফর্ম 7 গুলোকে যদি জমা দেওয়া যায় তাহলে এই ফর্ম 7 দিয়ে বিভিন্ন সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার আছে, যাদেরকে বারবার ডাকাডাকি হচ্ছে, নোটিশ পাঠানো হচ্ছে, তাদেরকে আরো ফার্দার হ্যারাসমেন্টের জায়গায় নিয়ে যাওয়া বা তাদের ভোটাধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা। একদম, সঠিক বললাম একদমই তো? তাই, একদমই তাই। ইনফ্যাক্ট আমার পার্টি, আমি নিজে একজন বিএলএও, তৃণমূল কংগ্রেসেরই একজন বিএলএ, এবং আমার পার্টি এরকম হয়েছে যে বাবার নাম মুখার্জি, ছেলের নাম মুখোপাধ্যায়, তাদেরকে শুধু ভেরিফিকেশনে ডাকা হয়েছে। তো যদি এরপরে আবার তাকে যদি ভেরিফিকেশনে ডাকা হয়, প্রত্যেক মানুষের সবার তো কাজ আছে, অনেকে হয়তো গেলই না ভেরিফিকেশনে, প্রত্যেকের পক্ষে কি সম্ভব এইভাবে যাওয়া প্রত্যেকটা দিন? কত বয়স্ক লোকদের ডাকছে, কত বয়স্ক অরিত্র, ভদ্রমহিলা। কালকের এই ঘটনাটায় তুমি কতটা ট্রমাটাইজড? কি ধরনের মানসিক পরিস্থিতি হয়েছিল? প্রচুর ট্রমাটাইজ, মানে আমাকে তো যাতা ভাবে মারা হয়েছে, এবং মানে আমাকে সব থেকে বড় ব্যাপার হেলমেট দিয়ে আমার মাথায় এবং ঘাড়ে মারা হয়েছে, এবং আমি আরো বেশি ট্রমাটাইজড হয়েছি আজকে সকালে উঠে যখন আমি দেখি যে কালকে আমাকে কিছু লিঙ্ক আমার বন্ধু বান্ধবরা, পলিটিক্যাল যারা সহকর্মী তারা পাঠায়, ওখানে প্রচার করা হচ্ছে বিজেপি কর্মীকে নাকি মারা হচ্ছে। এটা দেখে তো আমি আরো মানে ইয়ে হয়ে গেছি, এবং এই মুহূর্তে আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা, ঘাড় আমি ঘোরাতেও পারছি না, এত জোর হেলমেট দিয়ে মেরেছে, মানে আমাকে মেরে দেওয়ার মতোই মানে অ্যাটেকটা করা হয়েছিল। কতটা সন্ত্রাসের পরিবেশ, মানে সিআইএসএফ জওয়ানের উপস্থিতিতে একজন অগ্নিমিত্রা পালের মতো তার একটা পদ আছে, তিনি তার লোকবল নিয়ে এসে তোমাদেরকে মারধর করছে, কতটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে এই মুহূর্তে প্রচুর বিজেপি? প্রচুর, মানে ওরা সন্ত্রাসের পরিবেশই তৈরি করতে চাইছিল। এই ঘটনাটি আমরা 21-এর ভোটের আগেও দেখেছিলাম বিভিন্ন জায়গায়, মানে ওরা তো পয়সার খেলা খেলে, পয়সা দিয়ে বিভিন্ন জায়গায়, মানে যাকে বলে মদ ফদ খাইয়ে একদম, মানে ছেলেদেরকে টাকা দিয়ে বিভিন্ন ভাবে। এবং কালকেও আমরা যাদেরকে দেখলাম, আমার তো দেখে মনে হলো সব ভাড়াটে গুন্ডা, কেউ কর্মী নয়, এদের মধ্যে 2-1 জন কর্মী ছিল, বাকি সবই ভাড়াটে গুন্ডা এরা। যেমন তুমি ঠিক আছে। তোমাদের ওয়ার্ডের উপাসনা উপাধ্যায় ভারতীয় জনতা পার্টির, তাকে তুমি চিনতে পারলে, ধরে হ্যাঁ, নেওয়া যেতে পারে যারা ওখানে ছিল, এই যে মবটা ছিল, এই মবের মধ্যে 2-4-5 জনকে তো তুমি চিনতে পারতে, কিন্তু তুমি কাউকেই চিনতে পারলে না। অর্থাৎ কি এরা বহিরাগত হওয়ার একটা সম্ভাবনা আছে? হ্যাঁ, 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 বহিরাগত হওয়ার একটা বড় সম্ভাবনা আছে, এবং মানে হতেই পারে আসানসোল বিধানসভার পাশাপাশি, আসানসোল উত্তর বিধানসভার পাশাপাশি আসানসোল দক্ষিণ অথবা কুলটি, এই সমস্ত জায়গার থেকে হয়তো কোনো লোক এসছিল, হতে পারে বহিরাগত, বা এখান থেকে যেহেতু ঝাড়খণ্ড বর্ডার অনেক সামনে, এরা তো ঝাড়খণ্ড বর্ডার থেকে এখানে লোক নিয়ে এসে কোনো মিটিং মিছিলের মানে মাঠ ভরায়,